কাঁচা রাস্তার ওপর রিকশা চলছে আপন গতিতে, অসমান জায়গায় চাকা পড়তে ঝাঁকুনি দিয়ে উঠছে সশরীর। যতবারই এমন হচ্ছে সামনের দিকে হেলে পড়ছে স্পৃহা। বিরক্তি খেলা করছে চোখে মুখে তার। নাহিদ বিষয়টা খেয়াল করে নিঃশব্দে রিকশার হুড় তুলে দেয়। স্পৃহার সামনে দিয়ে হাত নিয়ে অপর পাশের কাঠটা ধরে বসে থাকে সে। স্পৃহা এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়, কিছু বলে না সে। মনে জাগে একটা প্রশ্ন, নাহিদ কি তাহলে এখনো তার চিন্তা করে? তাদের প্রণয়ের সূচনা হয় সাদামাটা ভাবেই। কক্সবাজার থেকে আসার পর সোশ্যাল মিডিয়া কানেক্টেড ছিল তারা, কথা চলতো প্রতিনিয়ত। ধীরে ধীরে স্পৃহার অজান্তে নাহিদ তার মনে এক বিশেষ জায়গা দখল করে ফেলে। আলাদা এক ভালো লাগা কাজ করতে শুরু করে তার প্রতি। আর এই ভালো লাগা যে কবে ভালোবাসায় পরিণত হয়ে যায় কে জানে। তবে মনের কথা প্রথমে নাহিদই বলেছিল, স্পৃহাও ফেরাতে পারেনি তাকে। সেখান থেকে রচিত হয়েছিল তাদের প্রেম কথন। খুনসুটির মাঝে যেতে শুরু করে তাদের সময়। তবে প্রণয়ের শুরু নাহিদ করলেও শেষ করেছিল স্পৃহা। বিশ্বাস ভেঙেছিল স্পৃহার, যার দরুন এক প্রহর না ভেবে নাহিদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে বসে সে। যদিও কারণটা ছিল দুজনের কাছে স্পষ্ট, তবুও নাহিদের বলার ছিল অনেক কিছু। শুধু অপেক্ষায় ছিল একটি সুযোগের, যা কিনা সে পেল আজ। লোকালয় থেকে কিছুটা দূরে অবস্থিত একটি পার্কে এসে বসে স্পৃহা আর নাহিদ। দুজনই নিশ্চুপ। কথা শুরু করবে কোথা থেকে সে দ্বিধায় আছে হয়তো। সময় গড়া ঈষৎ। স্পৃহা মাথা নুয়ে বসেছিল তখন। নাহিদ বলে ওঠে, ওই ভিডিওটা ওপেন করো তো, যেটা সে রাতে তুমি আমাকে দিয়েছিলে। স্পৃহা দৃঢ় চোখে তাকায় নাহিদের পানে। ভেতরটা হাহাকার করে ওঠে পরক্ষণে। মানুষটা কি ইচ্ছে করে এসব করছে? তাকে কষ্ট দিতে চাইছে? কম্পিত গলায় সে বলে, কেন? আমাকে আরো কষ্ট দেওয়া বাকি আছে আপনার? নাহিদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তোমাকে যদি আমার কষ্ট দেওয়ারই হতো তাহলে এখানে নিশ্চয়ই আনতাম না আমি। এতক্ষণে তুমি? বাকি কথাটুকু আর না বলে হজম করে নেয় সে। অসম্পন্ন বাক্যটুকু স্পৃহাকে অস্বস্তিতে ফেলে দেবে ভেবে নিজের রাগ কোনো মতে সংযত করে বলে, মাথা গরম করো না স্পৃহা, যা বলছি তা করো। স্পৃহা ক্ষণকাল স্থির হয়ে বসে থেকে ফোন ঘেটে সেই ভিডিওটি চালু করলো। ভিডিওতে দুইজন ব্যক্তি পাশাপাশি বসে আছে। তার মধ্যে একজন হচ্ছে নাহিদ, পাশে এক রমণী। তাকে চেনে না স্পৃহা। আকস্মাৎ নাহিদ সেই রমণীর দিকে তাকিয়ে আই লাভ ইউ বলে ওঠে। বিপরীতে রমণীটি খুশি হয়ে আই লাভ ইউ টু বলে নাহিদের গলা জড়িয়ে ধরে তার গালে ঠোঁট ছুঁয়ে দেয়। ভিডিওটি শেষ হয় এখানেই। পলকে চোখের কোণে জল জমে স্পৃহার। বক্ষস্থলেও অস্বাভাবিক ব্যথা অনুভব হয়। ভালোবাসার মানুষকে অন্যের বাহুদয়ে আবদ্ধ দেখা কোনো নারী সহ্য করতে পারে না। আদৌ কেউ পারে কি? স্পৃহা সেই অবস্থায় পুনরায় সেই একই প্রশ্ন, যেটা সে মাসখানেক আগে করেছিল। এবার বলুন, ভিডিওটা মিথ্যা? সব ছলনা? আপনি বলেননি মেয়েটাকে ভালোবাসেন, কথাটা বলুন। নাহিদ ঈষৎ সময় নীরব থেকে দ্বিতীয়বারের মতো সেই অনাকাঙ্ক্ষিত স্বীকারোক্তিটি করে, ভিডিওটি মিথ্যা নয়। স্পৃহা তাচ্ছিল্যের হাসি হাসে, চোখ ঘুরিয়ে তাকায় অদূরে নিস্তেজ বৃক্ষের দিকে। নাহিদ বলে ওঠে, তবে সত্যও নয়, এর পেছনে অন্য কাহিনী আছে, ওয়েট। স্পৃহা ফিরে তাকায় না, পাথরের ন্যায় বসে থাকে। নাহিদ সেটা দেখে ফোন বের করে কাউকে কল করে। কয়েকবার রিং হতেই কল ধরে কেউ। প্রফুল্ল কণ্ঠে বলে ওঠে, আরে কি ব্যাপার, আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে যে নাহিদ আমাকে ফোন করছে? আই এম ফিলিং ব্লেসড। নাহিদের জল শক্ত হলো। জাস্ট শাট আপ তুহিনা, তোমার আজাইরা কথা শুনতে আমি ফোন করিনি। আমি শুধু আমার কয়েকটা প্রশ্নের উত্তর চাই। এমন কি প্রশ্ন যেটা নাকি তোমাকে বাধ্য করলো আমাকে ফোন করতে? তুমি জানো না বুঝি? স্পৃহাকে ওই ভিডিও কেন দিয়েছো তুমি? তুহিনা হাসে, বলে, ওকে সত্যিটা জানাতে। তুমি আর আমি দুজন দুজনকে ভালোবাসি, আর ও আমাদের মাঝে থার্ড পারসন। সো ওকে দূরে সরানোর দায়িত্বটা আমার নয় কি? নাহিদ রেগে গিয়ে ওকে একটা বকা দেয়। কিসের ভালোবাসার কথা বলছো তুমি? তুমি আর আমি 1.5 বছর আগে ব্রেকআপ করে ফেলেছি। ফর গড সেক, বানোয়াট কাহিনী রটাবে না। বাট স্টিল আই লাভ ইউ। তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। চলো না আবার একসাথে হয়ে যাই। তোমাকে পাওয়ার জন্যই তো স্পৃহাকে আমি আমাদের সেই ভিডিওটা দিয়েছিলাম, যাতে সে আমাদের মাঝ থেকে সরে যায়। আরও গিয়েছেও। এখন তার কোনো বাধা নেই, ফিরে আসো আমার কাছে। গো টু হেল। কথাটা বলে নাহিদ ফোন কেটে দিয়ে নাম্বারটা ব্ল্যাকলিস্টে ফেলে দেয়। তারপর স্পৃহার দিকে তাকিয়ে বলে, এবার বুঝতে পেরেছো পুরো কাহিনী, নাকি এখনো না? স্পৃহা বলে না কিছুই, শুধু আর চোখে তাকায়। এতদিনের পরিচয়ে নাহিদের এমন রাগান্বিত রূপ প্রথমবারই দেখেছে সে, যার দরুন কেমন ভীতি কাজ করছে তার প্রতি। এদিকে নাহিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তুহিন আমার এক্স। ওর সাথে আমার মাস দুয়েকের সম্পর্ক ছিল, যা কিনা আরো 1.5 বছর আগেই শেষ হয়ে গেছে। তবুও মেয়েটা পিছিয়ে পড়ে আছে আমার। বলতে সাইকো ও একটা। কিভাবে তোমার খোঁজ পেয়েছে আমি জানি না, তবে আমাদের সম্পর্ক নষ্ট করতেই ও করেছে এটা। ভিডিও সেই সময়ের ছিল, বুঝতে পেরেছো নিশ্চয়ই এবার কাহিনীটা কি? স্পৃহা মন্থর কণ্ঠে জিজ্ঞাসা করে, আপনি তো আগে কখনো আমাকে তুহিনার কথা বলেননি, তাহলে আমি জানবো কি করে? আমার সেটা ভুল, আমি জানি। ও আমার লাইফের কোনো ইম্পর্টেন্ট পার্ট ছিল না, তাই জানানোর কথা আমার মাথায়ও আসেনি। আর আমি কি জানতাম নাকি ও এমন কাণ্ড করে বসবে? স্পৃহা কোনো কথা বলে না। কি বা বলবে সে? সম্পূর্ণটাই ছিল যে ভুল বোঝাবুঝি। সে এতদিন ধরে নাহিদকে ভুলই বুঝে আসছিল।
সুযোগ দেয়নি একটিবারও নাহিদকে নিজের কথা বলতে। নিজে তো কষ্ট পেয়েছেই, নাহিদকেও দিয়েছে। এখন এ ভুল শুধরাবে কি করে সে? স্পৃহাকে চুপ থাকতে দেখে নাহিদ বলে, আগে যদি আমাকে কথা বলার সুযোগটুকু দিতে তাহলে এত দূর গড়াতো না বিষয়টা। কিছু না জেনে শুনেই ভুল বুঝে গেলে আমায়। জানি বিষয়টা সহজে নিতে পারোনি। তোমার জায়গায় অন্য কেউ হলেও এমনই করতো। কিন্তু একটা কথা কি জানো, একটা সম্পর্কের প্রথম ভিত্তি হচ্ছে বিশ্বাস। ভুল বুঝাবুঝি বহুবার হবে এবং সেটার সমাধান তোমাকেই করতে হবে। দোষী হলে শাস্তি দাও মানুষটাকে, সমস্যা নেই, কিন্তু সত্যটা তো জানো আগে। স্পৃহা মাথা নুয়ে ফেলে, চোখের চশমা ঝাপসা হয়, মৃদু কণ্ঠে বলে, সরি, এসব আমার দোষী। তোমাকে আমি দোষ দিতে পারছি না, কারণ আমি জানি তুমি এখনো ইম্যাচিউর। এত ভাবনা নিয়ে তুমি কোনো জিনিস পর্যবেক্ষণ করো না, কিন্তু এভাবে সম্পর্কও টেকে না। স্পৃহা তৎক্ষণাৎ নাহিদের হাত ধরে বলে, আর কখনো আমি তোমায় ভুল বুঝবো না, আই প্রমিস। প্লিজ এবারের মতো সব ভুলে যাও। নাহিদ ম্লান হাসে, চাইলে কি সব ভোলা যায়? কষ্ট তো কম দিলে না আমায়। স্পৃহা এবার ফোপাতে শুরু করে, আই এম সরি, আমাকে একা ছেড়ে যেও না। কথাটা স্পৃহা বলতেও পারল না পুরোটা, শব্দগুলো সব কণ্ঠনালীতে আটকে গেল। নাহিদের মন গলল বোধ হয়। প্রেয়সীর কান্না কি আর প্রেমিক পুরুষের মন সইতে পারে? না তো। সে আলগোসে স্পৃহাকে নিজের বুকে জড়িয়ে নেয়। চুপ, আর একদম কাঁদবে না। তোমাকে ছেড়ে আমি যাচ্ছি না কোথাও, পাশে আছি তোমার। তবে আমার আবদার একটাই, কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না, অন্যথায় আমাকেও হারিয়ে ফেলবে তুমি। স্পৃহা মাথা নাড়ে, অতঃপর নিবিড়ভাবে মিশে যায় প্রিয়তম মানুষটির আলিঙ্গনে। প্রকৃতির বুকে এবং মানুষের জীবনে দুই জায়গাতেই বসন্তের প্রভাব নাকি বেশ। জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতি বলে বসন্তের মাতাল হাওয়ায় ঘটে। সত্যি বোধহয় তাই। জীবনের 21টি বসন্ত সাদামাটাভাবে কাটিয়ে উঠে 22তম বসন্ত যে এত রঙিন হবে তা কি জানা ছিল স্পর্শীর? ফাগুনের আগুনে মন রাঙিয়ে মাতাল হাওয়া দোলের অন্ত নেই কোনো যুবতীর উচ্ছ্বাসে। সবাই প্রেম মোহে সিদ্ধ যেন। চারদিকের আড়ম্বর বাড়াচ্ছে যুবতীর মনের ব্যাকুলতা। সময় কাটা গুনতে গুনতে অবশেষে প্রিয় প্রহরের দেখা মিলেছে। অবসান ঘটতে চলেছে সকল অপেক্ষার, সকল প্রতীক্ষার। সর্বোচ্চ গতিতে ফ্যানটা ছেড়ে দিয়ে হাত মেলে বসেছে নিতু। হাত ভর্তি তার মেহেদি। পাশেই কেয়া, নিধি বসে গল্পের আসর জমিয়েছে। খাটের এক কোণে বসে বড় বড় চোখে তাকিয়ে আছে পার্সিয়া। যেন ঘটনা কিছুই বুঝতে পারছে না সে। চারপাশ প্রচণ্ড ব্যস্ত, কোলাহল বাড়ছে ক্রমান্বয়ে। সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান আর দুদিন পর বিয়ে। কাজের অন্ত কি আছে? স্বামী মাহিন পর্যন্ত গাধার খাটুনি খাটছে বাহিরে। শোরগোল বেশি হওয়ায় নিতু অতিষ্ঠ হয়ে বলে, নিধি, দরজাটা লাগিয়ে দে তো, মাথা ধরে যাচ্ছে আমার। নিধি মাথা নাড়িয়ে দরজাটা লাগিয়ে দিল। বাহির হতে শব্দ কমে আসলো কিছুটা। সালেহা কিয়ৎকাল আগেই ট্রেতে করে জুস আর নাস্তা দিয়ে গেছেন। নিধি সেখান থেকে জুসের গ্লাসটা উঠিয়ে নিয়ে খেতে খেতে বলে, তা নিতু, তোর অনুভূতি কিরে শুনি? তুই তো এখন অফিসিয়ালি মিসেস হিটলার হতে চলেছিস। ফিলিং সামথিং সামথিং? নিতু ভুরু কুঞ্চিত দৃষ্টিতে তাকায়। কিছু বলার পূর্বে কেয়া বলে ওঠে, ভাব, এখন যদিও বলে দিস ইজ মাই ফার্স্ট টাইম, আই এম ফিলিং সো গুড। কেয়ার কথা শোনা মাত্র নিধি অট্ট হাসিতে মেতে ওঠে। কেয়াও যোগ দেয় তাতে। হাসতে হাসতেই নিতুকে উদ্দেশ্য করে প্রশ্ন ছড়ে, মিসেস হিটলারের কি আসলে এমন ফিলিং হচ্ছে নাকি? হলে বল, বাথরুমে দিয়ে আসার ব্যবস্থা করছি। কথাটা বলে আবার হাসতে শুরু করে নিধি। নিতু কাটকাট কণ্ঠে বলে, ফাজলামো করার জায়গা পাস না। মিসেস হিটলার কি রে, হ্যাঁ? নিধি হাসি থামিয়ে অবাক হওয়ার ভান করে বলে, আরে বা, হিটলারের বউ মিসেস হিটলার হবে না তো কি হবে? মিসেস ফুলটুসি। নিতু রোশানল দৃষ্টিতে তাকিয়ে বলে, একদম তাকে হিটলার বলবি না, সে হিটলার না। কেয়া পাশ থেকে উঠে বলে, ইস কি ভালোবাসা। তা ম্যাডাম, এই নামটা কিন্তু আপনি দিয়েছিলেন, মনে পড়ে তো? আপনার থেকে এই নামটা পুরো ভার্সিটিতে ছড়িয়েছিল আর ফেমাসও হয়েছিল। নিধি গ্লাসের জুসটুকু শেষ করে বিছানায় এসে বলে, একদম ঠিক। আরিয়ান স্যারকে তো ওই দুই চোখে দেখতে পারতো না, ওর দুই চোখের বিষ ছিল। নাম শুনলেই কেমন জ্বলে উঠতো, সহ্যই করতে পারতো না। আমাদের সামনে যে কত বকাবকি করছে, আর এখন দেখ ভালোবাসা কিভাবে উতলে পড়তেছে। একদম তাকে হিটলার বলবি না। শেষ বাক্যটি ব্যঙ্গাত্মক করে বলল নিধি। নিতু তির্যক দৃষ্টিতে তাকিয়ে বলে, যেহেতু এখন সে আর তোদের স্যার নেই, সেহেতু এই নামে ডাকা বন্ধ কর। তাকে এই নামে ডাকার হলে একা আমি ডাকবো, তোরা কেউ ডাকতে পারবি না। কেয়া বলে, দেখ দেখ কিভাবে পোল্টি খাইতেছে। এই জন্যই বলে বিয়ের পর আর কেউ আপন থাকে না। আর সেটার বাস্তব প্রমাণও পেয়ে গেলাম রে। নিতু অবসন্ন কণ্ঠে বলে, তখনকার কথা ভিন্ন ছিল ভাই। নিধি ভুরু নাচিয়ে বলে, এখন তাহলে কি? হ্যাঁ, আরিয়ান স্যার কি এমন করছে যে তোর চোখে ভালো হয়ে গেল? বল বল, আমরা একটু শুনি। নিতু দাঁতে দাঁত চেপে বলে, তুই থামবি নাকি জুতাটা উড়িয়ে মারবো তোর মুখে? নিধি কথা শুনলো না, আপন মনে বকবক করেই গেল। সাথে কেয়াও মাঝে মাঝে আরিয়ানের নাম তুলে টিস করতে ছাড়লো না।
এদিকে হাতে মেহেদি থাকায় নিতু কিছু করতেও পারছে না, দাঁতে দাঁত চিপে সব সহ্য করছে। অবশেষে দরজায় টোকা পড়তে নিধি ও কেয়া দুইজনে ক্ষান্ত হলো। সাহেলা ডাকছেন কোনো এক কাজে। তার ডাক শুনে নিধি আর কেয়া দ্রুত বেরিয়ে যেতে নিতু হাঁপ ছেড়ে বাঁচল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাকালো হাতের দিকে। মেহেদি শুকাতে এখনো ঢের সময় বাকি। মেদুর আকাশে নেই আজ নক্ষত্রের মেলা। মেঘের আড়ালে লুকিয়ে আছে শুল্ক পক্ষের পূর্ণ চাঁদটি, আবছা অবয়ব দৃশ্যমান। প্রকৃতির বুকে ফাল্গুনী বাহারের চাঞ্চল্য শেষে চলছে চৈতালি উন্মত্ততা। নিশাচর জীবজন্তুর হাক শোনা যাচ্ছে প্রখরভাবে। ঘড়ির কাঁটা চলছে দুইয়ের ঘরে। একটু শব্দ করে ওয়াশরুমের দরজা খুলে বের হলো নিতু, আর্দ্র চুলের মাঝে তোয়ালে ডুবিয়ে। ঘড়ির দিকে একবার তাকিয়ে মন দিল নিজের কাজে। হলুদের অনুষ্ঠান শেষে সবেমাত্র অবকাশ মিলল তার। বারান্দায় যেতেই আড়ম্বরে ঘেরা আলোকসজ্জায় চোখ বিঁধল খুব করে। নিতু বার কয়েক পলক ফেলে, স্থির দৃষ্টিতে তাকালো চারপাশে। জাঁকজমকের কমতি নেই কিঞ্চিত পরিমাণও। কি যেন ভেবে ঠোঁটের কোণে তার ফোটে লজ্জালু রেখা। কিছুক্ষণ সেখানে থেকে তোয়ালে মেলে দিয়ে রুমে এসে ক্ষান্ত হয়ে বসলো সে। কেয়া ও নিধি থাকেনি আজ, কাল থাকবে বলে। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে গেছে। সামি ও মাহিন তাদের এগিয়ে দিয়ে এসেছে। আকস্মিক পরিবেশ কম্পিত করে ফোনটি বেজে উঠল। নিতু তাকালো সেদিকে। আরিয়ানের নাম কৃত্রিম পর্দায় জলজল করে ভেসে উঠতে তড়িঘড়ি করে ফোন তুলল সে। তবে কিছু বলল না, নীরব রইল। অপর পাশ থেকে এক পুরুষালী কণ্ঠ বলে উঠল, ঘুমাওনি এখনো? মেহি স্বরে উত্তর দেয় নিতু, না, অনুষ্ঠান শেষই হয়েছে কিছুক্ষণ আগে, ফ্রেশ হলাম সবে। ও, তাহলে একটু ভিডিও কলে আসো। নিতু আচ্ছা বলে ফোন রাখে। দ্রুত কাবার্ড থেকে ল্যাপটপ বের করে অন করে। নেট কানেক্টেড করা মাত্র কল আসে। নিতু কল রিসিভ করতেই আরিয়ানের শ্যাম উজ্জ্বল মুখশ্রী ভেসে ওঠে পুরো পর্দা জুড়ে। দুজনের দৃষ্টি বিনিময় হয় ঈষৎ মুহূর্তের। নিতু দ্রুত অন্য পাশে তাকায়। হৃদস্পন্দন অকারণেই বেড়ে যাচ্ছে তার। নীরবতা শোভমান হয় কিয়ৎক্ষণ। আরিয়ান ভুরু কুঁচকে বলে, তোমার সমস্ত কিছু আমাকে তোমার কাছে আসার আমন্ত্রণ দিচ্ছে, সেটা কি তুমি উপলব্ধি করতে পারছো? নিতু প্রশ্নবোধক নয়নে তাকায়। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, কি? আরিয়ান নিচের ঠোঁট কামড়ে তাকায়, বলে না কিছু। নিতু ছোট ছোট নয়নে আরিয়ানের দিকেই তাকিয়ে থাকে। অতঃপর আরিয়ানের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকাতে খেয়াল হয় সে গায়ে ওড়না জড়ায়নি। সাথে সাথে ওড়না খোঁজা মনোযোগী হয় সে। আরিয়ানের কল্পে এতটাই ব্যাকুল হয়ে পড়েছিল যে নিজের দিকে তাকাতে ভুলে গিয়েছিল সে। বিছানার একপাশ থেকে দ্রুত ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে নিল সে। হলদে আভায় রাঙা গাল তার রক্তিম হয়ে গেল। দৃষ্টি উঠাতে পারছে না সে কোনো ক্রমেই। আরিয়ান চোখ সরায় না। আজ নিতুকে অন্যরকম সুন্দর লাগছে তার স্বামীপ্যে। আলাদা এক মাধুর্য খেলা করছে যেন। এর পেছনে লুকায়িত কারণ কি কে জানে। আকস্মাৎ আরিয়ান জিজ্ঞাসা করে, হলুদের ছোঁয়ায় স্নিগ্ধতা প্রাচুর্য পায় নাকি? কথাটা শুনে নিতু এক পলক আরিয়ানের দিকে তাকিয়ে পুনরায় চোখ নামিয়ে নেয়। পূর্বের ন্যায় দ্বিগুণ বৃরানত হলো মন। কণ্ঠস্বরে হরতাল চললেও খুব কষ্ট করে বলে ওঠে, চুপ করুন আপনি। আরিয়ান নিঃশব্দে হাসে। মেয়েটা অল্পতেই খুব লজ্জা পেয়ে যায়। হয়তো তাই তাকে লজ্জায় ফেলতে তারও ভালো লাগে। নিতুকে স্বাভাবিক করতে আরিয়ান এদিক সেদিকের কথা বলে। যেহেতু দুই পরিবারের কোনো অনুষ্ঠান একসাথে হয়নি, সেহেতু সেদিকের খোঁজটাই নিল আরিয়ান। কখন অনুষ্ঠান শেষ হয়েছে, কেমন গেল সব, কোনো সমস্যা হয়েছিল কিনা, নিতু খেয়েছে কিনা, এটসেট্রা এটসেট্রা। সব প্রশ্নের উত্তর দিতে দিতে নিতুও স্বাভাবিক হতে শুরু করলো। কথা চলল তাদের দীর্ঘ রজনীর শেষ ভাগ পর্যন্ত। ঘড়ির কাঁটা 4-এর ঘরে পৌঁছাতে আরিয়ান নিতুকে ঘুমাতে যাওয়ার জন্য তাড়া দিল। নিতুও দ্বিরুক্তি না করে সম্মতি জানায়। ফোন কেটে যাওয়ার পর সে আনমনে হাতের দিকে তাকায়। মিহি কারুকাজে আবৃত, প্রগাঢ়তা না পেলেও ধীরে ধীরে রং ফুটছে। ডান হাতের তালুর একটু নিচেই খুব সূক্ষ্মভাবে আরিয়ানের নামটি লেখা। বাংলায় নয়, ইংরেজিতে। তবে এমনভাবে লেখা হয়েছে যে নামটি খুঁজে বের করা দুষ্কর। ডিজাইনের সাথে মিশে আছে একদম। নিতুর ঠোঁটের কোণে সরু রেখা ফোটে, কারণে অকারণেই। মিনমিনে কণ্ঠে বলে, আগেরবার নিজের নামটা আপনি লিখেছেন, এবার আমি লিখলাম, দেখা যাক আপনি পারেন কিনা নিজের নামটা খুঁজে নিতে। সাঁঝ নেমেছে পশ্চিম আকাশে। কমলাটে নিরুদ্দেশে ছেয়ে পড়েছে কালচে আধার। বাতাবরণ নিরুত্তাপ নিরুপম। শুল্ক পক্ষের পঞ্চমী আজ। নিদারুণ চন্দ্রমার আবির্ভাব মধ্যভাগে। বাতাসে ভাসছে মিষ্টতা। কয়েক ঘন্টা আগেই আনুষঙ্গিক সকল কার্যবিধি সমাপ্তি টেনে নিতুকে নিজের ঘরে তুলেছে আরিয়ান। এখানে আসামাত্র তাকে বরণ করে নিল নানাজান, মামা মামি সহ ছোট বড় সকলে। হই হুল্লোড়ে মাতানো পরিবেশ যেন। অতঃপর বাকি সময়টুকু কাটলো তাদের সাথেই হাসি ঠাট্টার মাঝে। রাত বেশি হতে দেখে ফ্রেশ হওয়ার জন্য নীলুফা নিতুকে আরিয়ানের রুমে বসিয়ে দিয়ে গেলেন। রুমটা হরেক রকম ফুল দিয়ে সজ্জিত। কিছু কিছু জায়গায় মোমবাতি জ্বলছে টিমটিম করে। রুমের সাজসজ্জা দেখে নিতু বেশ লজ্জা পেল। লাজুক দৃষ্টি পর্যবেক্ষণ করলো সব।
ক্ষণকাল পর নাহিদ আর মৃদুর লাগেজগুলো দিয়ে যাওয়া মাত্র আরিয়ান রুমে এলো। নিতুকে দেখে সে বলে ওঠে, এখনো ফ্রেশ হনি কেন? এই তো যাচ্ছি। গহনা ওড়না খুলে নাও আগে। তাহলে আমি আগে ওয়াশরুমে যাচ্ছি। আচ্ছা, এমনিও আমার একটু সময় লাগবে। আরিয়ান কথা বাড়ায় না, শেরওয়ানি খুলে চলে যায় ফ্রেশ হতে। মিনিট 30-এর পর আরিয়ান বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। ভেজা চুল মুছতে মুছতে তাকায় নিতুর পানে। মেয়েটা তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুলের ক্লিপগুলো খুলতে ব্যস্ত। এক খোপা বাঁধতেই পার্লার থেকে হাজার খানেক বারবি পিন চুলে গেঁথে দিয়েছে যেন। বেশিরভাগ পিন খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথার ওড়নাটা খুলতে খুব বেশি কষ্ট হচ্ছে। নিতুকে এভাবে ভোগান্তির মধ্যে দেখে হাতে তোয়ালেটা চেয়ারের ওপর রেখে নিতুর সন্নি কেটে এগিয়ে গেল আরিয়ান। নিতুর হাত সরিয়ে দিয়ে বলল, দাও আমি সাহায্য করছি।